শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির বিষয়ে জানাতে সরাসরি বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনি নিশ্চয়ই শুনছেন, এই যে শিক্ষকরা কর্মবিরতি ঘোষণা দিয়েছিল, আপনি জানাবেন শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। লিনিয়া, আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো যে সারা দেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানকার পেশাজীবী যারা আছেন, বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অন্যান্য যারাই আছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং পূর্ণাঙ্গ কর্মবিরতির ফলে ক্লাস পরীক্ষা কার্যক্রম কিন্তু দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে। আমরা কিন্তু সকালে গিয়েছিলাম ক্লাসরুম গুলোতে, দেখেছি সেগুলো ফাঁকা। আমরা দপ্তরগুলোতে গিয়েছিলাম, সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে আসলেও তারা কিন্তু আসলে দপ্তরগুলোতে যাননি। এর মূল যে প্রধান কারণ সেটা হচ্ছে এই যে তারা সম্প্রতি তাদের উপর যে চাপিয়ে দেওয়া পেনশন স্কিম প্রত্যয়, সেটির আসলে তারা প্রতিবাদেই এই আন্দোলন করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু আজ সকাল থেকেই, বিশেষ করে সকাল 9টা থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এই গ্রাউন্ড ফ্লোরে আসলে তারা অবস্থান নিয়েছে, তারা সেখানে বসেছেন। আমাদের দর্শকরাও কিন্তু আসলে বিষয়টি দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা কর্মচারীরা পাশাপাশি আসলে বসেই তারা কিন্তু এই আন্দোলন আসলে চালিয়ে যাচ্ছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, আজকে দ্বিতীয় দিনের মতো আপনারা আন্দোলনে আছেন, শিক্ষার্থীরাও কিছুটা ভোগান্তিতে পড়েছে, তাদের ক্লাস পরীক্ষা হচ্ছে না। আসলে আন্দোলনটা কোথায় যাচ্ছে এবং কোথায় গিয়ে আসলে দাঁড়াবে আমাদের একটু জানাবেন। আমরা তো প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে দাবি, আমরা এটি যথাযথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের ফেডারেশন জাতির কাছে উপস্থাপন করেছেন। সরকারের ঊর্ধ্বতন মহল এটি অবগত হয়েছেন। আমরা আশা করি সরকার যত দ্রুত সম্ভব আমাদের এই দাবি মেনে নেবেন এবং যখনই মেনে নেবেন তখনই আমরা আমাদের কর্মসূচি থেকে চলে আসবো। আর আপনি যেটি বলেছেন শিক্ষার্থীদের যে ক্ষতির বিষয়টি বলেছেন, এটা অত্যন্ত সত্য। আমাদের কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাদের ক্লাস এই মুহূর্তে বন্ধ রয়েছে, পরীক্ষা বন্ধ রয়েছে, কিন্তু আমরা চাই দ্রুত ক্লাসে ফিরে যেতে, আমাদের গবেষণার কাজে আমরা ফিরে যেতে চাই। তো আমরা আশা করি আমাদের সরকার আমাদের এই দাবি মেনে নেবেন। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের এই আন্দোলনটা কিন্তু আমাদের এই শিক্ষার্থীদের জন্যই। কেন? এই শিক্ষার্থীরা, এই মেধাবী শিক্ষার্থীরা একদিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, কিন্তু যখন তারা দেখবেন যে সরকার এই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে প্রত্যাহার করে নিয়েছেন নতুন স্কিম চালু করার মধ্য দিয়ে, তখন তো মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসবে না। না আসলে বিশ্ববিদ্যালয় এই যে জ্ঞানের চর্চা সেটা ব্যাহত হবে, আর এটি ব্যাহত হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। সুতরাং এই সার্বিক বিষয়গুলো সরকার যেন বিবেচনা করেন, সেই দাবি আমাদের সরকারের কাছে রয়েছে এবং আমরা সেই দাবি করতে চাই সরকারের কাছে। স্যার, আমাদের আরেকটু জানাবেন যে আসলে কোন কোন জায়গা থেকে আপনারা বঞ্চিত বা বঞ্চনার শিকার হচ্ছেন এই নতুন পেনশন স্কিম? এটা আপনারা দেখেছেন গত কালকে প্রথম আলোতে সুস্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে। যেমন ধরুন, এখন বর্তমান যে নীতিমালা রয়েছে, সাধারণ যে পেনশন নীতিমালা, সেখানে কিন্তু কাউকে কোনো টাকা কাটতে হয় না। কিন্তু এখন আমাকে এই 1 জুলাই থেকে আমাকে এই প্রত্যয় স্কিমে আমার বেসিক থেকে আমাকে 10% কাটতে হবে। আগে তো আমাদের এটা কাটতে হতো না। তারপরে আপনারা জানেন যে যখন রিটায়ার্ডে যায় তখন 80-90 লক্ষ টাকার মতো একটা টাকা পাওয়া যায় এবং একটা পেনশন, মাসিক একটা পেনশন নির্ধারিত হয়, কিন্তু এখন সেটাও পাওয়া যাবে না। সুতরাং এই যে বৈষম্যগুলো, এরপরে আপনি দেখুন এখানে সবচেয়ে আরেকটি বড় বিষয় যে বলা হয়েছে 60 বছর বয়স হলে এই প্রত্যয় স্কিম চালু হবে। তা আমি শিক্ষক হিসেবে তো আমি রিটায়ার্ডে যাবো 65 বছর বয়সে, তাহলে কি সরকার আমাকে 60 বছরে রিটায়ার্ডে পাঠিয়ে দিচ্ছেন? অথবা আমি যদি 65 বছর পর্যন্ত চাকরি করি তাহলে আমি কি চাকরিরত অবস্থায় পেনশন পেয়ে যাব, পেতে থাকবো, আমার চাকরিও চলবে, পেনশনও চলবে? এগুলো স্পষ্ট। তো আমরা তো দাবি করি নাই যে আমাদেরকে অন্য কোনো স্কিমে নেওয়া হোক। কেন হঠাৎ করে আমাদেরকে এই স্কিমে নেওয়া হলো? আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে, এখানে কোনো অন্য কোনো বিষয় রয়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, ফেডারেশনের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়গুলো অবহিত হন তাহলে অবশ্যই তিনি আমাদের প্রতি আমাদের দাবি বিবেচনা করে আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার করে নেবেন। স্যার, আপনাকে ধন্যবাদ। লিনি, আসলে আমরা যেমনটি শুনছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তিনি কিন্তু বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবেই আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে কি কারণে মূলত তারা এই আন্দোলনে যেতে বাধ্য হলেন। তারা কিন্তু জানিয়েছেন যে বর্তমান
যে বিশেষ করে গতকাল থেকে শুরু হওয়া সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমে যে তারা আওতাভুক্ত হলেন, তার অনেকগুলো বিষয় তাদের কাছে অস্পষ্ট এবং অনেকগুলো কারণে তারা আসলে নিপীড়নের শিকার। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে চলমান যে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ। শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে দর্শক জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এই যে আন্দোলন নিয়ে কি বলছেন শিক্ষকরা এবং দাবির বিষয়ে তারা কোনো আশ্বাস বা আলোচনার প্রস্তাব পেয়েছেন কিনা সেই বিষয়টিও জানাবেন। রিনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি অর্থাৎ অল আউট কর্মসূচি, যেটা অর্থাৎ কোনো রকমের শিক্ষা কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে না, তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং আমরা এখানে এসে যেটি দেখলাম কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এবং কলা ভবনে কোনো রকমের শিক্ষার্থী আমরা দেখতে পাইনি। একই অবস্থা কিন্তু প্রশাসনিক ভবনের সামনেও কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মবিরতি দিয়ে তারা একটা বিক্ষোভ মিছিল করেছেন এবং সেখানে তারা তাদের যে দাবিগুলো বলেছেন, যে ধরনের দাবি তাদের আগেও ছিল একই দাবিতে তারা এখনো আছেন। এবং শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দাঁড়িয়ে তারা কিছুক্ষণ কথা বলেছেন। তারা সেখানেও বলেছেন যে তাদের যে দাবি, এই দাবিটা শুধু শিক্ষকদের না, এই দাবি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে সবাই কিন্তু একই দাবিতে আন্দোলন করছে। আপনাকে একটি কথা বলে রাখি, গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেন, সেখানে একটি প্রত্যয় স্কিম নামে একটা স্কিম জারি করা হয়। সেই স্কিমে কিন্তু স্বায়ত্তশাসিত, স্বস্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত যতগুলো প্রতিষ্ঠান আছে প্রায় 400 প্রতিষ্ঠানের উপরে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর উপর প্রত্যয় স্কিমের আওতায় নিয়ে আসা হয় এবং সেই ঘোষণার পর থেকে কিন্তু শিক্ষকরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছিলেন, কর্মবিরতি পালন করে আসছিলেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের যে ভাষ্য, সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এখনো পর্যন্ত তাদের সাথে কথা বলা হয়নি বা তাদের এই দাবি আদৌ মেনে নেওয়া হবে কিনা এই বিষয়ে এখনো পর্যন্ত তারা কোনো আশ্বাস পাননি। যার ফলশ্রুতিতে তারা যেটা বলছেন যে তারা কোনো রকমের আশ্বাস না পাওয়াই কিন্তু বাধ্য হয়ে তারা এই অল আউট কর্মসূচিতে গেছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী শিক্ষক তারা কিন্তু কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কর্মকর্তা যারা কর্মচারী আছেন তাদের একটি মিছিল আসছে এবং সেখানে কিন্তু তারা স্লোগানের মাধ্যমে তাদের দাবি দেওয়া তুলে ধরছেন যে তাদের যে দাবি এবং তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটি সরকারের একটি আমলা যারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারাই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। অপরপক্ষে কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু একটা বিষয় জারি করা হয়েছিল, সেটি যে তাদের সাথে মূলত শিক্ষকদের নেই, মূলত এটা শুধু শিক্ষক না, এখানে আরো যে 400 প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু এই ইয়েতে পড়বে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা মিছিল এই মুহূর্তে যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা বলছেন তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি একটি হঠকারী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে মূলত যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। যার ফলশ্রুতিতে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের কার্যক্রম বন্ধ রেখে তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম হচ্ছে না। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরগরম থাকতো, সেখানে কিন্তু শিক্ষার্থী দেখা যাচ্ছে না, পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এতে করে কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা দুর্ভোগে পড়েছেন এবং গতকালকে আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদের একটি অংশ বলেছে যে শিক্ষকদের আন্দোলনকে তারা সমর্থন করেন, কিন্তু যদি সেটা দীর্ঘ সময় অতিবাহিত এই আন্দোলনটি তাহলে কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং করোনাকালীন সময়ের পরে যে ক্ষতিটা তারা এতদিনে পুষিয়ে উঠেছিলেন সেটি কিন্তু সেই ক্ষতিতে তারা আবার সেই ক্ষতির মধ্যে পড়বেন। তাই তাদেরও দাবি যে সরকার জন্য দ্রুত এই শিক্ষকদের দাবিটা মেনে নেয় এবং শিক্ষক নেতা যারা আছেন তারাও কিন্তু বলছেন যে তারা এই আন্দোলন দীর্ঘায়িত করতে চান না, তবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। কারণ এই আন্দোলন মূলত তাদেরকে অস্তিত্ব রক্ষার আন্দোলন, কারণ এই আন্দোলন অনেক দিন থেকে তারা করে আসছিলেন। সরকারের পক্ষ থেকে এখনো কোনো পর্যন্ত যেহেতু যোগাযোগ করা হয়নি, তারা ভাবছেন যে আসলে তাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই এবং যতদিন পর্যন্ত এই আন্দোলন চালাতে হয় ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আপনাকে একটা কথা বলে রাখি, বাংলাদেশের 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে প্রায় 16,000-এর বেশি শিক্ষক আছেন এবং 34,000-এর মতো কর্মকর্তা কর্মচারী আছেন। তাদের সবারই কিন্তু একটি দাবি, এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। তাই তাদের প্রত্যাশা সরকার দ্রুত সময়ের মধ্যেই তাদের এই দাবিটি মেনে নেবেন।
আপনাকে একটি কথা বলে রাখি, সরকার কিন্তু এর আগেও 4টি স্কিম জারি করেছিল, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছিল না। মূলত 13ই মার্চ যখন প্রথম স্কিম জারি করা হয়, সেখানেই কিন্তু স্বায়ত্তশাসিত স্বস্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে ইনক্লুড করা হয়। তখন থেকেই মূলত এরা তার বিরোধিতা করে আসছেন এবং এখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারা বলছেন আগামী দিনেও তাদের দাবি মেনে না হলে এই আন্দোলন চলতে থাকবে। লিনি, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মচারীদের আন্দোলন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝুল ইসলাম। দেখছেন দ্য জনপদ লাইভ। সিলেট অঞ্চলের নদ নদীতে ফের বাড়ছে পানি। পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ কুটি এবং সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান। আমরা প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে সহকর্মী রয়েছেন কুটি। কুটি, নদ নদীর অবস্থা এখন কি দেখছেন, আর পানি বিপদ সীমা অতিক্রম করেছে কিনা জানাবেন। ধন্যবাদ। আমি আপনাকে যেটি জানাতে চাই যে গত কয়েকদিন যাবৎ জানিয়ে আসছিলাম যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে, কিন্তু গত 24 ঘন্টায় মৌলভীবাজার সহ উজানে ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের সবকটি নদ নদী যেগুলো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সেগুলো এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র জুরি নদী বাদে সবকটি নদী, বিশেষ করে মনু নদী গতকালকেও যেখানে প্রায় 30 সেন্টিমিটার নিচে ছিল, আজকে এই মুহূর্তে প্রায় 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী যেখানে 13 সেন্টিমিটার নিচে ছিল সেটা এখন প্রায় 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শেরপুর পয়েন্টে। এছাড়া যে ফেঞ্চুগঞ্জ পয়েন্ট যে কুশিয়ারা নদী, সেটা এখন পর্যন্ত 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ খত শুকাতে না শুকাতেই মৌলভীবাজারে আবার বন্যার পূর্বাভাস। এতে মানুষের মনে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। একবার ঘর দুয়ার পরিষ্কার করে যখন মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তে আবার পানি এসে মানুষের ঘর বাড়ি আবার লন্ডমন্ড করে দিয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মনু নদী, যেখানে পানি শুকিয়ে গিয়েছিল এবং মানুষ ঘর দুয়ারে উঠেছিল, কিন্তু এখন এই মুহূর্তে আবার সেই পানিতে তারা নিমজ্জিত হয়ে নদীর পাড়ে পলিথিন দিয়ে তারা ঘর বাঁধিয়ে আবার বসবাস শুরু করছেন। এটা শুধু মৌলভীবাজার নয়, এটা হাকালুকির পানিও বৃদ্ধি পেয়েছে। হাকালুকির পানিতে যেখান থেকে পানি অনেকটা নেমে গেছিল, সেখানে সেই পানিটা বৃদ্ধি পেয়ে এখন সেখানে মানুষের আবার দুর্বিষহ জীবনযাপন শুরু হয়ে গেছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়নের সাথে, তারা বলছে যে উজানে ভারী বর্ষণের আশঙ্কা আছে, যার কারণে নদীর পানিগুলো আবারও বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেলে মানুষের জনজীবনে একটা যে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসনের কথা বলেছিলাম, জেলা প্রশাসন বলেছেন এই ব্যাপারে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। অর্থাৎ বলা যায় যে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এই মুহূর্তে আবার বন্যা সৃষ্টি হয়েছে, যেটা জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে আমাকে জানিয়েছে। কিন্তু দুর্ভোগ যে কমছে না মানুষ বলতেছে যে এইভাবে যদি চলে তাহলে একের পর এক বন্যা, অর্থাৎ দ্বিতীয়বারের বন্যায় তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজকর্মহীন মানুষগুলা, বিশেষ করে দিনমজুর মানুষগুলা অসহায় হয়ে পড়েছেন। কাজ নেই, কর্মহীন অবস্থায় তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন বলছেন যে তাদেরকে পুনর্বাসন সহ যে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং দ্বিতীয়বারের যে বন্যায় যারা কবলিত হয়েছেন আবারও তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী সুনামগঞ্জের প্রতিনিধি মেহেদির কাছে। মেহেদি তার এলাকার বিস্তারিত অবস্থা আমাদেরকে জানান। কুটি, আপনি জানেন যে সুনামগঞ্জের আগেও এক দফায় বন্যা সুনামগঞ্জের উপর দিয়ে গেছে এবং এই প্রথম দফার বন্যার রেশ কিন্তু এখনো সুনামগঞ্জে কাটেনি। এখনো অনেক নিম্নাঞ্চলে কিন্তু পানি ছিল এবং প্রায় 1000-এর উপরেও আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষজন ছিল। সেই রেশটা কিন্তু এখনো কাটেনি, কিন্তু গত 24 ঘন্টা থেকে কিন্তু সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আমাদেরকে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড। এবং বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু সুরমা নদী না,
সুনামগঞ্জের জাদুকাটা, রক্তি, বৌলাই সহ যে সবকটি নদী আছে সেই নদীগুলোতে আসলে কিন্তু এখন বর্তমানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের সাথে 3টি উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। জামালগঞ্জ, বিশ্বম্বরপুর এবং তাহিরপুরের কিন্তু সরাসরি যান চলাচল সুনামগঞ্জ জেলা সদরের সাথে যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু প্রায় লাখো মানুষ কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা আরো কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আর 24 থেকে 48 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হবে, যার ফলে বন্যার পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে তারা আমাদেরকে বলছেন। এবং আমাদের যে সুনামগঞ্জ জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ইতিমধ্যেই প্রায় 1000 আশ্রয় কেন্দ্রে মানুষজন আছেন এবং আরো আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, সকলকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং ত্রাণ কার্যক্রমের বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ত্রাণ কার্যক্রম চলমান আছে এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেই জায়গায় ত্রাণ প্রয়োজন সেই জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এবং বানবাসী মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য। এই ছিল মোটামুটি সুনামগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, মৌলভীবাজার ও সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। এদিকে কমতে শুরু করেছে তিস্তার পানি। উত্তর জনপদের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও লালমনিরহাট থেকে জামাল বাদশা। শুরুতেই যাচ্ছি রংপুরে, সেখানে সহকর্মী রয়েছেন রফিক, রংপুরে নতুন করে বন্যার কোনো আশঙ্কা আছে কিনা সে বিষয়টি জানাবেন, আর তিস্তার বর্তমান অবস্থা কেমন দেখছেন? লিনিয়া, আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা পাড়ের একেবারে কিনারায়। আমি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আমরা এখন যেটি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে তিস্তার শঙ্করদহ গ্রামে, অর্থাৎ তিস্তার একেবারে কিনারে। দ্বিতীয় দফের যে পানি বৃদ্ধি হয়েছে এটি গতকাল শুধু একদিনের জন্য এবং গতকাল রাত থেকে আবার কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছে। এখন কিন্তু তিস্তার কাউনিয়া পয়েন্টে 7 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা এখানকার যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং এখানে এসেও আমরা যেমনটি দেখেছি মূলত তিস্তার যে একেবারে কিনারা অর্থাৎ চরাঞ্চল, সেই চরাঞ্চলগুলোতে কিন্তু পানি উঠেছিল এবং সেই পানি ধীরে ধীরে নেমেছে, তবে লোকালয়ে কিন্তু কোনো পানি প্রবেশ করেনি। এই যে তিস্তার দ্বিতীয় দফার পানি বৃদ্ধি, এই দ্বিতীয় দফার পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গাচড়া এবং পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জের নিম্নাঞ্চল এবং চলাঞ্চলের কিছু মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন, তবে সেই পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এই কখনো পানি কমা আবার কখনো পানি বাড়া, এতে কিন্তু মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই পানি কেন্দ্রিক যে আতঙ্ক, সেই আতঙ্ক এখানকার যারা পানিবন্দী মানুষজন ছিলেন, নিম্নাঞ্চলের বা চলাঞ্চলের মানুষজন পানিবন্দী হয়ে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে হঠাৎ পানি উঠা এবং পানি নামা, তারা যে দুর্ভোগে রয়েছেন, এই দুর্ভোগে পড়ার কারণে যে তাদের যে সহায়তা দেওয়ার, বিশেষ করে খাদ্য সহায়তা, শুকনো খাবার, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। আমি জেলা প্রশাসনের যে ত্রাণ কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে যেভাবে পানি উঠেছে নিম্নাঞ্চলে, এই অবস্থায় তার পানিবন্দী মানুষদেরকে যে খাদ্য সহায়তা দেবার যে তাদের বরাদ্দ, সেই বরাদ্দ তারা পাননি, অর্থাৎ নতুন অর্থবছর হবার কারণে তারা কিন্তু খাদ্য সহায়তা পাচ্ছেন না এই যারা পানিবন্দী রয়েছে নিম্নাঞ্চল চরাঞ্চল। একই সঙ্গে আমি যদি বলি যে প্রথম দফার যে পানি বৃদ্ধি হয়েছিল চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে, এখানে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট এই 4 উপজেলায় 317 হেক্টর জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন বীজতলা, চীনা বাদাম, আউশ ধান, পাট এবং মরিচ সহ শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে রংপুরে 176 হেক্টর, গাইবান্ধায় 22.18 হেক্টর, কুড়িগ্রামে 268 এবং লালমনিরহাটে 24.9 হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছিল। আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখিলেন আপনার মাধ্যমে, সেটি হচ্ছে রংপুর এবং লালমনিরহাট এবং গাইবান্ধায় এই যে দ্বিতীয় দফের যে পানি বৃদ্ধি, এই বৃদ্ধি কমে গেলেও ভাঙনের মুখে পড়েছে পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামে। সেখানে কিন্তু ভয়াবহ ভাঙনের আকার ধারণ করছে। ইতিমধ্যে শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের চর ভুরুঙ্গাবাড়ি, চর বলদিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ির উত্তর জেলায় নাগেশ্বরী,
রায়গঞ্জ, মুনিয়াতে লেনিপার, কুড়িয়াম সদরের সারডোবরা, চিলমারি, নয়ারহাট, রাজারহাটের বিদ্যানন্দ সহ রাজীবপুরের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তো স্থানীয় যারা এখানকার ভাঙন কবলিত মানুষজন রয়েছেন তারা বলছেন এই যে নদী ভাঙনে তারা সর্বস্ব হারিয়ে ফেলছেন, অর্থাৎ এই কোনো কিছুই তাদের রক্ষা হচ্ছে না, না ফসলি জমি, না তাদের বসত বাড়ি। এই অবস্থায় যদি তাদের এই ভাঙন রক্ষা করা না যায় তাহলে তারা আরো বড় ধরনের বিপদগ্রস্ত হয়ে পড়বেন। এজন্য তারা এই ভাঙন ঠেকানোর জন্য জোর দাবি তুলেছেন পানি উন্নয়ন বোর্ডের কাছে। তবে যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে নতুন অর্থ বছর, তাছাড়া আপদকালীন যে বরাদ্দ সেই বরাদ্দ দিয়ে তারা প্রাথমিকভাবে কাজ করছেন, কিন্তু টেকসই যে কাজ সেই কাজ তারা করতে পারছে না, তাদের কাছে কোনো বরাদ্দ নেই। তো এই যে পানি বৃদ্ধি বা একবার পানি বাড়ছে একবার পানি কমছে, এই যে মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগের সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ আমন আবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিস্তরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কৃষকদের পাশে যেন বা এখানকার যারা কৃষি বিভাগ রয়েছে, সরকার রয়েছে, তাদের পাশে দাঁড়ায়, এমনটা কিন্তু তারা দাবি তুলেছেন। তো আমরা এখন যেতে চাই পাশের জেলা লালমনিরহাটে, সেখানে আমাদের আরেক সহকর্মী জামাল বাদশা রয়েছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। জামাল, কি খবর আছে আপনার কাছে? রফিক, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আসলে এ নিয়ে কিন্তু গত 20 দিনে 4 বার তিস্তার পানি বৃদ্ধি পেলে এবং হ্রাস পেলে, এবং গত দুদিনের বৃষ্টির পানির ফলে যে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল সেটিও কিন্তু গতকাল বিকাল থেকে আবার কমতে শুরু করেছে। তিস্তার পানি যে হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে কিন্তু তিস্তা নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এছাড়া কিন্তু গত 18 থেকে 22 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছিল সেই বন্যার কারণেও কিন্তু নদীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। সেই প্লাবিত হওয়া এলাকাগুলোর থেকে ভোগান্তি কমতে না কমতেই কিন্তু আবার নতুন করে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল এবং সেই পানি গতকাল থেকে কমতে শুরু হচ্ছে এবং এই পানি দ্রুত কমে যাওয়ার কারণে কিন্তু লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এবং আদিতমারি উপজেলার গোবর্ধন সহ গরিবুল্লাহ পাড়া এবং হাতীবান্ধা উপজেলার গড্ডিমারির কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে এবং এই ভাঙ্গন এবং হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে কিন্তু তিস্তা নদী তীরবর্তী বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন তাদের নির্ঘুম রাত কাটছে। কারণ হঠাৎ এই তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে নদী ভাঙ্গন এবং স্বল্পমেয়াদী বন্যার যে ভোগান্তি এটি কিন্তু বলা যায় দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া তিস্তার যে অল্প পানিতেই এই স্বল্পমেয়াদী বন্যা বা ভোগান্তি এবং নদী ভাঙ্গনের শিকার হতে হচ্ছে, এর জন্য কিন্তু এই তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসাকে দায়ী করছেন। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আসলে তিস্তার পানি ধারণ ক্ষমতা কিন্তু গত কয়েক বছরের তুলনায় এই বছর অনেকটাই কমে এসেছে। কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড দাবি করছে যে গত বছর ভারতের যে সিকিমে বাঁধ ভেঙে তিস্তার পানির সাথে পলি ভেসে এসে তিস্তার গর্ভ ভরে উঠেছে, এ কারণেই কিন্তু তিস্তার পানি ধারণ ক্ষমতা অনেকটাই কমে এসেছে। এর ফলেই অল্প পানিতেই কিন্তু পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে এবং প্লাবিত হওয়ার ঘটনা এবং অল্প পানিতেই আবার দ্রুত নেমে যাওয়ার কারণে নদী ভাঙ্গনের দেখা দিচ্ছে। আমি নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তাদের যেটি দাবি যে আসলে তিস্তার যে অল্প পানিতে প্লাবিত এবং নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এ থেকে পরিত্রাণের স্থায়ী সমাধান হিসেবে কিন্তু সরকারের দেওয়া যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল সেটি কিন্তু এ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় সেজন্য কিন্তু কার্যকরী পদক্ষেপ আসলে গ্রহণ করা উচিত বলে মনে করেন এবং এছাড়া দ্রুতই বাস্তবায়ন করার জন্য দাবি জানিয়েছেন তারা। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে লালমনিরহাটের যে তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে প্লাবিত যে গত 18 থেকে 22 জুন পর্যন্ত যে হয়েছিল এবং এরপরে আবারও দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যে বন্যার আশঙ্কা রয়েছিল, সেই বন্যা প্লাবিত এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তাও কিন্তু তারা পায়নি। এছাড়া এই হঠাৎ পানি কমে যাওয়ার কারণে যারা মৎস্যজীবী মানুষ রয়েছেন তাদেরও কিন্তু জীবনমান অনেকটাই নিচের দিকে রয়েছে। কারণ নদীতে পানি অল্প থাকার কারণে কিন্তু মাছের পরিমাণটাও অনেকটাই আসলে কম। সব মিলিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে পানি দ্রুত হঠাৎ এবং বৃদ্ধি এবং হ্রাসের কারণে নদী পাড়ে যে ভোগান্তি এবং নদী
ভাঙ্গন ঠেকাতে কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করছেন। পদক্ষেপ হিসেবে তারা মাটি এবং বালি ভর্তি করে জিও ব্যাগ ফেলছেন। এই জিও ব্যাগ এবং মাটি বালি ভর্তি করে নদীতে যে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছেন, এটি কিন্তু নদী তীরবর্তী বাসিন্দারা দাবি করছেন যে এটি কার্যকরী তেমন পদক্ষেপ নয়। স্থায়ী পদক্ষেপ হিসেবে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই, অথবা তিস্তা নদীর যে খনন রয়েছে সেটি কিন্তু আসলে করা জরুরি হয়ে পড়েছে। না হলে কিন্তু অল্প পানিতে এই ধরনের ছোট ছোট বনাঙ্গনের শিকার হতে হবে। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলের খবরাখবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, রংপুর লালমনিরহাটের তিস্তার বর্তমান অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, যেমনটি বলেছিলাম, শিক্ষকদের অনির্দিষ্টকালে কর্মবিরতি ঘোষণা দিয়েছিল। এই বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন একেএম নাজিম। নাজিম, আপনি জানাবেন যে শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি কেমন দেখছেন? বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের কর্মবিরতি চলছে, সে কর্মবিরতির কারণে শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবাই পেনশন স্কিমের এটার বিরোধিতা করে আন্দোলন করছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের পুরো কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম রয়েছে সেটিও আসলে স্থবির হয়ে পড়েছে। কারণ আমরা এখানে এসে দেখেছি যারা শিক্ষকরা রয়েছেন ওনারা ওনাদের শিক্ষক সমিতির কার্যালয়ে আসলে অলস সময় পাস করছেন। পাশাপাশি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। শিক্ষকরা বলছেন তাদের যে দাবি দাওয়া এগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এখন কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব রহমানের সাথে। আসলে আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনের কারণে তো শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, এই বিষয়ে আপনাদের আন্দোলন চলবে না, আপনারা কি করছেন? ধন্যবাদ। অবশ্যই আমি এটা অস্বীকার করব না যে আমাদের এই আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম, গবেষণা ইত্যাদির কিছুটা হলো ব্যাঘাত ঘটছে। এটি আমরা যে আন্দোলনটা করছি, এটি বিভিন্ন পত্রপত্রিকায় মাঝে মাঝে কেউ কেউ বলছেন হয়তো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো এখানে যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তারা কেন আন্দোলন করছেন। এটি আমার মনে হয় এই জিনিসটা একটু অবসান হওয়া প্রয়োজন। আমরা আন্দোলন করছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না সেই কারণে না, আমরা আন্দোলন করছি ভবিষ্যতে যেসব মেধাবী ছাত্রছাত্রী শিক্ষকতা আসবেন তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা সেই শিক্ষকতা আসার থেকে নিরুৎসাহিত হবে। ফলে কি হবে, বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষক প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টি হবে। এটির জন্যই আমরা করছি। আর ছাত্রছাত্রীরা যারা এই বর্তমানে যারা ছাত্রছাত্রী আছে, এই ছাত্রছাত্রীদের মধ্য থেকে মেধাবী ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবে। সুতরাং আরেক সেন্সে বলা যায় যে তাদের জন্যই আমরা আন্দোলন করছি। এক, দুই হচ্ছে যে হ্যাঁ, তাদের যে ক্ষতিগ্রস্ত যতটুকু হবে সেটার জন্য আমাদের একটা চিন্তা আছে যে আপনারা জানেন যে করোনায় প্রায় 1.5-2 বছর পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়েছে। সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে সেগুলো আমরা অনেকটা রিকভার করার চেষ্টা করেছি। এটিও ক্ষেত্রেও আমরা আমাদের এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেলে সরকার আমাদের দাবিগুলো মেনে নিলে অবশ্যই আমরা যখন শিক্ষা কার্যক্রমে ফিরে যাব, সেগুলো আমরা অতিরিক্ত ক্লাস হোক বা অন্য কোনো ব্যবস্থা প্রশাসনের সাথে কথা বলে আমরা তাদের এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি শুনছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই নেতা বলছেন যে শিক্ষার্থীদের পুষিয়ে দিতে তারা তাদের যে অবসর সময়ে বা বিশ্ববিদ্যালয়ের বন্ধের সময় তারা বিভিন্ন মাধ্যমে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের এই অবসর সময়টা পুষিয়ে দিবেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকদের কর্মবিরতি বা মাঝে মাঝে তাদের ধর্মঘটের কারণে শিক্ষা কার্যক্রম যে ব্যাহত হচ্ছে সেটি নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। কারণ এই কর্মবিরতির কারণে সেকশন জট সহ বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীরা আসলে পড়াশোনা শেষ করার পরে চাকরি জীবনে গিয়ে বড় একটি ভোগান্তির মধ্যে পড়ে। এই ক্ষেত্রে বলা যায় শিক্ষকদের কর্মবিরতি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে নাজিম সহকর্মী জানাচ্ছিলেন শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। হত্যা মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের হরতাল। ঘটনার পর থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তার সমর্থকরা। সেখানকার পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, মাদারগঞ্জের বর্তমান অবস্থা আমাদেরকে জানাবেন।
লিনিয়া, আমি আপনাকে জানাতে চাই যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল থেকে কিন্তু উত্তাল পরিবেশ বিরাজ করছে। আমি আপনাদের একটু দেখাতে চাই যে আজকে কিন্তু বিভিন্ন সড়ক অবরোধ করেছে যে রিমু সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 72টি ওয়ার্ডে কিন্তু এরকম প্রোগ্রাম তারা করছে, কর্মসূচি পালন করছে। আমি আপনি দেখাচ্ছি যে রাস্তাতে কিন্তু বিভিন্ন ধরনের গাছের গুড়ি ফেলানো হয়েছে, টায়ার জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ করছে। এছাড়াও কিন্তু শহর জুড়েই মাদারগঞ্জের বালিজুড়ি শহর জুড়েই কিন্তু এক ধরনের উত্তাপ, বিভিন্ন ধরনের যে মিটিং মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে গত 2020 সালের 25শে এপ্রিল একজন সার ব্যবসায়ীকে কয়েকজন সন্ত্রাসী মিলে হত্যা করা হয়। সেই হত্যাকে কেন্দ্র করে সার ব্যবসায়ীর বড় ছেলে আব্দুল্লাহ দুদিন পরে কিন্তু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় একজন মাত্র অভিযোগকারীকে আমরা দেখেছি, কিন্তু পরবর্তী সেই নিহত যে নওশার আলী তার মৃত্যুর 12 দিন পরে তার ছোট ছেলে সাদেক আব্দুল্লাহ উনি কিন্তু জামালপুর যে আদালত সেখানে কিন্তু গিয়ে 8 জনের মামলা করে। এর মধ্যে রয়েছে রায়হান রহমতুল্লাহ। গত 4 বছর পরে এই বছর 2024 সালের 1 এপ্রিলে এই পুলিশ কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং এর মধ্যে 2 জনের নাম অন্তর্ভুক্ত করে। একজন হচ্ছে রায়হান রহমতুল্লাহ রিমু, নবনির্বাচিত চেয়ারম্যান, এবং তার ভাই হচ্ছে রিমন। আর একে কেন্দ্র করে রায়হান রহমতুল্লাহ রিমু পরবর্তীতে 6 প্রার্থী হওয়ার পরে নির্বাচনে যখন বিপুল ভোটে যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান রয়েছিল উবাইদুর বালা তাকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হওয়ার পরে গতকালকে যখন আবার তিনি হাজিরা দিতে যান তখন কিন্তু আদালত তাকে কারাগারে প্রেরণ করে। তাকে যারা এলাকার লোকজন রয়েছেন বা তার কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন যে দীর্ঘ 4 বছর পরে যখন নতুন করে এই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এটি একটি সাজানো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা, তাই তাকে দ্রুত যেন ছেড়ে দেওয়া হয়। আইনের প্রতি তারাও শ্রদ্ধাশীল বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই লক্ষ্যে কিন্তু তারা আজকে মাদারগঞ্জ উপজেলাতে কিন্তু হরতাল পালন করছেন অনির্দিষ্টকালের জন্য। এবং এই নিয়ে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন, দূর দূরান্ত থেকে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারছেন না। কিন্তু যারা হরতাল সমর্থনকারী বা হরতাল পালন করছেন তারা কিন্তু জানিয়েছেন যে এসএসসি পরীক্ষার্থী এবং যা রোগী বহনকারী যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলো কিন্তু হরতালের আওতামুক্তই থাকবে। সবকিছু মিলে এই মাদারগঞ্জ উপজেলা জুড়ে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড জুড়ে কিন্তু এক উত্তাল আবহাওয়া বইছে, খুব বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখন পর্যন্ত। আর সবকিছু মিলে আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে কিছুক্ষণ পরেই কিন্তু রিমুর সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন সদর উপজেলা মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এই ছিল আমার কাছে জামালপুরের মাদারগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারগঞ্জের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।